আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাব্বির ইবনে রফিক। লেখাপড়া করছি মানিকগঞ্জ মেডিকেল কলেজে, তৃতীয় বর্ষের এমবিবিএস শিক্ষার্থী। আজকে আমি আলোচনা করব সাইট্রিক অ্যাসিড চক্র বা ক্রেবস চক্র নিয়ে, যেটি আমাদের উদ্ভিদ বিজ্ঞান বইয়ের উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়ের একটি অংশ। তো উইদাউট এনি ফার্দার ডিলে আমরা শুরু করছি। প্রথমে ক্রেবস চক্র কি? ক্রেবস চক্র যে চক্রবর্তী অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড শক্তি অণু, অর্থাৎ শক্তি অণু বলতে আমরা বোঝাচ্ছি এডিপি, এফএডিএইচ2, এনএডিএইচ প্লাস এইচ প্লাস আয়ন উৎপন্ন করে এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পুনঃ উৎপাদিত হয়, সেটি হলো ক্রেবস চক্র। তো প্রথমেই প্রশ্ন আসতে পারে যে ভাইয়া একে ক্রেবস চক্র কেন বলা হচ্ছে বা কেন একে ক্রেবস চক্র বললেন। তো আশা করি সবাই এটা জানি আমরা কম বেশি। বিজ্ঞানী হ্যান্স অ্যাডলফ ক্রেবসের নামানুসারে এই চক্রের নামকরণ করা হয়েছে ক্রেবস চক্র। তো এই বিজ্ঞানীর নাম কেন এখানে আসলো? কারণ 1937 সালে বিজ্ঞানী হ্যান্স অ্যাডলফ ক্রেবস সর্বপ্রথম এই ক্রেবস চক্র নিয়ে একটি বিস্তারিত গবেষণাপত্র প্রকাশ করেন। তো সেখান থেকেই ওনার নাম অনুসারে এই চক্রটিকে বলা হয় ক্রেবস চক্র। এবং আরেকটি প্রশ্ন মাথায় আসা উচিত, সেটা হচ্ছে এটাকে আমরা চক্র কেন বলছি। গ্লাইকোলাইসিসকে কিন্তু আমরা চক্র বলিনি, কিন্তু একে আমরা ক্রেবস চক্র বলছি। এর কারণ ক্রেবস চক্র, চক্র কি? চক্র হচ্ছে শুরুতে যে পদার্থ দিয়ে বা যে জিনিস দিয়ে কোনো একটা কিছু শুরু হয়, যদি সেই জায়গা থেকে এসে শেষ হয়, তাহলে সেটাকে আমরা চক্র বলি। তো ক্রেবস চক্রের ক্ষেত্রে আমাদের যে বিক্রিয়া শুরু হবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে এবং বিক্রিয়া শেষও হবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হিসেবেই, যেটা আমরা পরবর্তীতে দেখাবো। এখন এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, সেটা হচ্ছে ক্রেবস চক্র কোথায় ঘটে। ক্রেবস চক্র কিন্তু মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঘটে থাকে। আমরা জানি গ্লাইকোলাইসিস কিন্তু কোষের সাইটোপ্লাজমে ঘটে, কিন্তু ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে ঘটে। এবং ক্রেবস চক্রের প্রথম নিয়ন্ত্রক বা লিমিটিং এনজাইম যেটি, সেটি হচ্ছে আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ এনজাইম। এবং প্রথম উৎপন্ন পদার্থ, এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ যেটি, সেটি হচ্ছে সাইট্রিক অ্যাসিড, যার কারণে এটার আরেকটি নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড চক্র। আমরা পরের স্লাইডে আসি। আমি মূলত এখানে তোমাদেরকে সংক্ষেপে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমি এখানে দেখতে পাচ্ছি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিটাইল কোয়ে। হ্যাঁ, তো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড একটি 4 কার্বন বিশিষ্ট যৌগ। তোমরা যারা বই পড়েছো তারা জানো একে আবাসিক অণু বলা হয় অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে, কারণ এটি মাইটোকন্ড্রিয়ার মধ্যেই থাকে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে থাকে। অন্যদিকে অ্যাসিটাইল কোয়ে এটা কিন্তু মাইটোকন্ড্রিয়ায় থাকে না। তাহলে অ্যাসিটাইল কোয়ে কই থেকে আসে? এটা আসলে সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ায় আসে। অ্যাসিটাইল কোয়ে এখানে কিভাবে আসলো সেটা যদি কারো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে বলতে চাই আমরা অবশ্যই গ্লাইকোলাইসিস পড়েছি এবং আমরা জানি গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে দুই অণু গ্লুকোজ থেকে, আমি কালিটা একটু চেঞ্জ করে নিতে চাচ্ছি, গ্লুকোজ থেকে, দুঃখিত, এক অণু গ্লুকোজ থেকে দুই অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। আমরা মোটামুটি সবাই জানি পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এবং পাইরুভিক অ্যাসিড কিন্তু 3 কার্বন বিশিষ্ট। এই পাইরুভিক অ্যাসিডের অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হয়। পাইরুভিক অ্যাসিডের অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনের মাধ্যমে পাইরুভিক অ্যাসিড থেকে আমাদের তৈরি হয় অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে একটি 2 কার্বন বিশিষ্ট যৌগ। তো অ্যাসিটাইল কোয়ে সাইটোপ্লাজম থেকে কোষের মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে আসে। আসার পরে অক্সালো অ্যাসিডের সাথে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে তৈরি করে সাইট্রিক অ্যাসিড। তোমাদেরকে একটু আগে দেখালাম অ্যাসিটাইল কোয়ে 2 কার্বন বিশিষ্ট যৌগ এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড একটি 4 কার্বন বিশিষ্ট যৌগ। এই দুটি যৌগ একসাথে হয়ে তৈরি করছে সাইট্রিক অ্যাসিড এবং অবশ্যই সাইট্রিক অ্যাসিড 6 কার্বন বিশিষ্ট যৌগ। যেহেতু এই প্রথম বিক্রিয়াটির মাধ্যমে সাইট্রিক অ্যাসিড তৈরি হয়, অর্থাৎ সাইট্রিক অ্যাসিড সিনথেসিস হয়, তাই এই বিক্রিয়ার এনজাইমের নাম সাইট্রেট সিনথেস। এর পরবর্তীতে পরবর্তী ধাপে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বিক্রিয়ায় সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে। আইসো নামটির সাথে আমরা অনেকেই পরিচিত। আইসো অর্থ আমরা জানি সমান বা এর ইকুয়াল বোঝায়, যেমন আইসোমার, আইসোবার, আইসোমারিজম। হ্যাঁ, তো সাইট্রিক অ্যাসিড এবং আইসোসাইট্রিক অ্যাসিড কিন্তু একটা আরেকটার সমান, যে কারণে সাইট্রিক অ্যাসিড থেকে যে বিক্রিয়াটা হয়েছে এটা আইসোসাইট্রিক অ্যাসিড, এটা একটু সমাণু। এবং এই বিক্রিয়ার এনজাইমের নাম হচ্ছে অ্যাকোনেটেজ এনজাইম। এবং সমাণুকরণ বিক্রিয়া এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা একটা দ্বিমুখী বিক্রিয়া। এর পরের ধাপে আমরা যদি আসি,
আইসোসাইট্রিক অ্যাসিড। আইসোসাইট্রিক অ্যাসিড থেকে আমাদের তৈরি হচ্ছে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। এখানে লেখা নেই, তবে তোমাদের জন্য বলছি। সাইট্রিক অ্যাসিড আমাদের কয় কার্বন বিশিষ্ট যৌগ ছিল? 6 কার্বন বিশিষ্ট যৌগ। আইসোসাইট্রিক অ্যাসিডও 6 কার্বন বিশিষ্ট যৌগ। এবং আইসোসাইট্রিক অ্যাসিড থেকে আমরা দেখতে পাচ্ছি একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় এবং এনএডি বিজারিত হয়। বিজারিত হওয়ার অর্থ কি? বিজারিত হওয়ার অর্থ হচ্ছে এনএডির সাথে হাইড্রোজেন যুক্ত হওয়া। কোনো একটা যৌগ থেকে হাইড্রোজেন অপসারণ করলে সেটাকে বিজারণ বলা হয়। আইসোসাইট্রিক অ্যাসিড আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াতে এনএডি বা নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড এর সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত হচ্ছে এবং যুক্ত হয়ে তৈরি হচ্ছে এনএডি এইচ প্লাস এইচ এইচ প্লাস, অর্থাৎ দুইটা হাইড্রোজেন এনএডির সাথে যুক্ত হচ্ছে। এই হাইড্রোজেন কই থেকে আসলো? অবশ্যই আইসোসাইট্রিক অ্যাসিড থেকে আসলো। তাহলে আমি কি বলতে পারি যে আইসোসাইট্রিক অ্যাসিড থেকে দুইটা হাইড্রোজেন অপসারণ হয় এবং সেই দুইটা হাইড্রোজেন এনএডির সাথে যুক্ত হয়ে এনএডি এইচ প্লাস এইচ তৈরি করছে? অবশ্যই। সুতরাং আইসোসাইট্রিক অ্যাসিডের ডিহাইড্রোজেনেশন হচ্ছে ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া। তাহলে ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া যে এনজাইমটা করলো তার নাম কি হবে? আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস। আইসোসাইট্রেটটা হচ্ছে এখানে আমাদের বিক্রিয়কের নাম, বা আইসোসাইট্রিক অ্যাসিড বা সাবস্ট্রেটের নাম। এর উপর যেহেতু ডিহাইড্রোজেনেশন হচ্ছে, তাই এনজাইমের নাম আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস। আমি একটু আগে বললাম যে এখানে কার্বন ডাইঅক্সাইড অপসারিত হয়, অর্থাৎ একটা কার্বন মাইনাস হয়ে গেল। তাহলে আমাকে বলো তো, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে কয় কার্বন বিশিষ্ট যৌগ? ঠিক ধরেছো, এটা একটি 5 কার্বন বিশিষ্ট যৌগ। এর পরের ধাপে যদি আমরা আসি, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনাইল কোয়ে তৈরি হলো এবং এখানে ঠিক আগের বিক্রিয়ার মতোই হাইড্রোজেন অপসারিত হলো এবং একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসলো। তাহলে হাইড্রোজেন অপসারণ হলে সেটাকে কি বলেছি আমরা? ডিহাইড্রোজেনেশন। তাহলে যে এনজাইমটা এখানে কাজ করবে তার নাম ডিহাইড্রোজেনেজ এনজাইম। কার উপর কাজ করছে? আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডের উপর কাজ করছে। তাহলে এনজাইমটার পুরো নাম হবে আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেজ। যেহেতু এখানে একটা কার্বন ডাইঅক্সাইড অপসারিত হলো, সুতরাং এখানে একটা কার্বন আবার মাইনাস হবে। থাকলো কয়টা কার্বন? 4টা কার্বন, রইল বাকি 4। এবং এখানে আরেকটা কোয়ে, কোয়ে হচ্ছে কি কোএনজাইমে, কোএনজাইমে যুক্ত হলো। তাহলে কি তৈরি হবে? 4 কার্বন বিশিষ্ট সাকসিনাইল কোয়ে তৈরি হবে। সাকসিনাইল কোয়ে কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট। এরপরের ধাপে যদি আমরা আসি, তাহলে আমরা দেখতে পাবো সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড তৈরি হয় এবং এই যে কোয়েটা ছিল সেই কোয়েটা অপসারিত হয়ে যায়। আর এই ধাপে একটি এটিপি সরাসরি উৎপন্ন হয়। এই এটিপিকে আমরা বলি সাবস্ট্রেট লেভেল এটিপি প্রোডাকশন, অর্থাৎ সাবস্ট্রেট লেভেলেই এটিপি তৈরি হয়ে গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এডিপি সরাসরি ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে তৈরি করছে এটিপি। এর আগে যে আমরা এনার্জি প্রোডাকশন দেখলাম, যেমন এখানে আমরা তৈরি হয়েছে একটা একটা এনএডিএইচ তৈরি হয়েছে, এনএডিএইচ প্লাস এইচ প্লাস আয়ন, এবং এখানে তৈরি হয়েছে একটা, সেগুলো এই যে এনএডিএইচ প্লাস এইচ প্লাস আয়ন, এরা কিন্তু সরাসরি এনার্জি তৈরি করতে পারে না। এরা ইলেকট্রন ট্রান্সপোর্ট তন্ত্র, সেখানে গিয়ে তারপর এটিপি তৈরি করে। আচ্ছা, যেখানে ছিলাম, সাকসেনিক অ্যাসিড। সাকসেনিক অ্যাসিড থেকে এরপর তৈরি হবে ফিউমারিক অ্যাসিড। বিক্রিয়াটি একটি উভমুখী বিক্রিয়া এবং ঠিক আগের মতোই আমরা ডিহাইড্রোজেনেস নাম দেখেই বুঝতে পারছি এখানে কি হচ্ছে। হাইড্রোজেন অপসারিত হচ্ছে। আমরা এখানে দেখতেও পাচ্ছি এফএডি, এফএডির সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে এফএডি এইচ টু তৈরি করছে। এই হাইড্রোজেন দুটো কই থেকে আসলো? অবশ্যই সাকসেনিক অ্যাসিড থেকে আসলো। এনজাইম নাম সাকসেনেট ডিহাইড্রোজেনেস। তৈরি হলো ফিউমারিক অ্যাসিড। ফিউমারিক অ্যাসিড থেকে আবার তৈরি হবে ম্যালিক অ্যাসিড। এখানে কোন এনজাইম কাজ করবে? ফিউমারেজ। কেন এর নাম ফিউমারেজ হলো? কারণ এনজাইমটা ফিউমারিক অ্যাসিডের উপর কাজ করছে। ফিউমারিক অ্যাসিড থেকে তৈরি হলো ম্যালিক অ্যাসিড। এরপর এই ধাপে পানি যোজন হয় ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড থেকে পরবর্তীতে আবার তৈরি হবে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। তোমরা যদি লক্ষ্য করে থাকো, এই যে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনাইল কোয়ে, সেখানে একটা কার্বন কমে গিয়েছিল এবং বাকি ছিল 4 কার্বন। সুতরাং সাকসিনাইল কোয়ে কিংবা সাকসিনিক অ্যাসিড কিংবা ফিউমারিক অ্যাসিড, এই সবগুলো কিন্তু 4 কার্বন বিশিষ্ট যৌগ। ম্যালিক অ্যাসিড এটাও 4 কার্বন বিশিষ্ট যৌগ। সুতরাং এখান থেকে যে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে, এটাও 4 কার্বন বিশিষ্ট যৌগ। এবং ম্যালিক অ্যাসিড থেকে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড তৈরির যে বিক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি, বিক্রিয়াটি দ্বিমুখী বিক্রিয়া বা উভমুখী বিক্রিয়া। এবং এই বিক্রিয়ায় এনএডি বিজারিত হচ্ছে, বিজারিত হয়ে এনএডি এইচ প্লাস এইচ প্লাস আয়ন তৈরি করছে। সুতরাং এই ধাপে
আরেকটি এনএডি বিজারিত হলো এবং NADH প্লাস H প্লাস আয়ন তৈরি হলো। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দিয়ে আমরা কি শুরু হয়েছিল, আমাদের চক্রটা শুরু হয়েছিল। চক্রটা শেষ হলো কোথায়? অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে এসে শেষ হলো, অর্থাৎ একটি পূর্ণ চক্র সম্পন্ন হলো। তো মোটামুটি আবুল হাসান স্যারের বইয়ে যে প্রথম যে চক্রটা আছে আমি সেটা এখানে একটু সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। আমাদের পরীক্ষার জন্য এটাই বেশি গুরুত্বপূর্ণ, এবং তোমরা এটা পরীক্ষায় তোমরা প্রশ্ন করতে পারো যে ভাই এটা মনে রাখবো কিভাবে। মনে রাখার জন্য আমাদের সে অতি পরিচিত ছন্দ, যেটা অনেকেই জানো, আমাদের স্কুলের কলেজের স্যার আমাদেরকে শিখিয়েছিলেন, সেই ছন্দটাই আবার দিব। Our city is kept safe and sound from mice. Our city is kept safe, sound from mice. তো আওয়ার দিয়ে কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সিটি দিয়ে সাইট্রিক অ্যাসিড, ইজ দিয়ে আমরা জানি আইসোসাইট্রিক অ্যাসিড, কেপ দিয়ে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সেফ দিয়ে সাকসিনাইল কোয়ে, সাকসিনাইল কোয়ে, সাউন্ড দিয়ে সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, ফ্রম দিয়ে ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, এবং মাইসটা আমরা সবাই জানি ম্যালিক অ্যাসিড। তো এই ছন্দের মাধ্যমে আমরা খুব সহজে এটা মনে রাখতে পারবো, এবং পরীক্ষায় যদি আসে আমরা সেক্ষেত্রে খুব সহজে এটা লিখতে পারবো।